খুব এই প্রশ্নের উত্তর খুব দীর্ঘ উত্তর হতে পারে। আমি খুব সংক্ষেপে যতটা দেবার চেষ্টা করছি। আসলে বাংলায় কথা বলি বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং পৃথিবীর প্রায় সব প্রান্তে বাংলা ভাষাভাষী লোক আছেন। এমনকি করোনার সময় আমি জানতে পারি সোশ্যাল মিডিয়া তখন আমাকেও যুক্ত থাকতে হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে, এবং আমার সৌভাগ্য হয়েছে মালবাজারে বসে আমেরিকার 2-3টে লাইব্রেরির অনুষ্ঠানে যোগদান করা। এবং তারা এতটা আবেগপূর্ণ, এবং সেখানে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার হয়তো 100 লোক আছেন ওখানে থাকেন। তারা একটা সংগঠন তৈরি করেছেন, নিয়মিত তারা একটা নিজেরাই লাইব্রেরি তৈরি করেছেন, সেখানে তারা বাংলা ভাষার চর্চা করেন। এবং যারা যারা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যারা যারা লেখেন, তারা ওই ফোনের ইউটিউবের মধ্য দিয়ে আমন্ত্রণ করে তাদের সাক্ষাৎকার নেন, তুমি যেভাবে সাক্ষাৎকার নিচ্ছ এইভাবে। এবং সেখান থেকেই আমার জানা, অতটা আমার জানাই ছিল না, এবং গভীর আবেগ আছে বাংলা ভাষার সম্পর্কে। একটা ভাষা যখন মানুষের হৃদয়ে, গোটা পৃথিবীর মানুষের কাছে চলে যায়, তখন সেই ভাষাটা, যতই আমরা আশঙ্কা করি যে এই ভাষাটা কমে যাচ্ছে, কখনো এই ভাষায় একজন রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, এই ভাষায় একজন শ্রীচৈতন্য জন্ম দিয়েছে। সুতরাং এই ভাষাটা এত সহজে চলে যাবার না, এটা থাকবে। এই ভাষার, আর ভাষার প্রতি যে আবেগ, আজকে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, আমি আশঙ্কিত নই। কারণ বাংলা ভাষা এমন এমন কিছু বই আছে, সেগুলো হয়তো আরও বেশি ইংরেজিতে যদি অনুবাদ হতো, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সবার বইকে অনুবাদ করে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যদি এটা আমরা পারতাম, তাহলে বাংলা ভাষার মর্যাদা আরও অনেক বড় লেখকের, যেমন মপাসা, চেকভ, শেক্সপিয়ার, এদের পাশে বাংলা সাহিত্য, বাংলা উপন্যাস, বাংলা নাটক স্থান পাওয়ার যোগ্য। এত উচ্চমানের সাহিত্যিক আমরা পেয়েছি এই ভাষা। ঠিক, একদম ঠিকই বলেছ। ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বাংলা ভাষা সাহিত্য থেকেই এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আর আজকে আমরা যতই বই না কারো, এটাও সত্যি কথা, প্রায় পৃথিবীর 35-40 কোটি লোকের ভাষা বাংলা। সম্ভবত সংখ্যাধিক্যে পঞ্চম কি ষষ্ঠ স্থানে আছে, ষষ্ঠ সপ্তমের, হ্যাঁ ষষ্ঠ এরকম হবে। আর এটা সত্যি কথা, ভাষা অবশ্যই তার প্রয়োজনের তাগিদে বিকশিত হয়। প্রয়োজন বা কমিউনিকেশনটা কম হলে, যোগাযোগটা কম হলে সেটা কমে যায়। বিংশ শতকের হিসেবটা দেখছিলাম, প্রায় 2000 ভাষা হারিয়ে গেছে পৃথিবী থেকে। হয়তো এই শতকেও 1000-1500 ভাষা হারাতে পারে, তবে বাংলা অত সহজে হারানোর নয়। এটা তুমি একদমই আশাবাদী, তার তোমার এই কথা শুনে আমরাও খুব আশাবাদী। হ্যাঁ, এতে হয়তো মনে হতে পারে যে ইংলিশের বা অন্য ভাষাগুলোর বিকাশ ঘটছে। হ্যাঁ, আমরা কর্মক্ষেত্রে চাকরির সুবাদে আমরা অন্য ভাষাকে নিচ্ছি, কমিউনিকেশনের মাধ্যম হিসেবে নিচ্ছি, কিন্তু আমাদের ভাবের যে আদান প্রদান, আমাদের আবেগের যে আদান প্রদান, তার মাধ্যম হিসেবে অবশ্যই বাংলা ভাষা থাকবে। এই সঙ্গে আমি আরেকটু যোগ করি স্বপনদা, সেটা হচ্ছে বাংলা ভাষা টিকে থাকবে এই কারণেই বাংলা ভাষায় গোঁড়ামি নেই। বাংলা ভীষণভাবে গ্রহণ করতে পারে, আত্মীকরণ করতে পারে। আমাদের, তুমি দেশে ভাবো, আমাদের ইংরেজ তো 200 বছর রাজত্ব করেছে, তার আগে মুসলিম শাসনে আরবি, ফার্সি, এইসব ভাষা সব দেখবে আমরা গ্রহণ করেছি। আজ যে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে বালতি, টব, গামলা, এইসব শব্দগুলো বাংলা শব্দ নয়, ঠিক সেইভাবেই এসেছে চেয়ার, টেবিল, ফ্যান, মোবাইল, তো সব ইংরেজি শব্দ। কিন্তু বাংলা সেগুলোকে এমনভাবে আত্মীকরণ করে নিয়েছে, এই ভাষাটা এমন একটা ভাষা, এবং বাঙালির মস্তিষ্ক এবং হৃদয় এত খোলামেলা, ফলে তারা গ্রহণ করতে পারে। আর যার গ্রহণ করার ক্ষমতা যত বেশি, সে তত বেশি নিজেকে সমৃদ্ধ করে। একদম ঠিক বলেছে। এই জন্যই বাঙালির গ্রহণযোগ্যতা কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্র, সব জায়গায় বাঙালির একটা গ্রহণযোগ্যতা আছে। কমিউনিকেশনের খুব ভালো মাধ্যম হচ্ছে বাংলা। তার কারণ হচ্ছে তারা অ্যাডাপ্টেশনটা খুব ভালো করতে পারে, নিতে পারে। তো যাই হোক, আমরা সমৃদ্ধ হলাম আজকের এই আড্ডায়, ছোট আড্ডা আমরা করলাম। হ্যাঁ, যে বাংলা ভাষার বিবর্তন এবং ভাষা সাহিত্যিক হিসেবে ডক্টর চন্দন খা, তার অবদান আমরা আজকে পেলাম, জানতে পারলাম অনেক কিছু। তা আশা করছি আগামীতে আবার আড্ডা হবে, অবশ্যই আড্ডা চলতেই থাকুক। তবে এই আজকেই আলোচনার শেষে কবিতা একটা তো শোনার আশা রইল, কারণ কবিতা লোক আমরা শুনতে পাই না। তোমার যে আবৃত্তি, প্রতিটা মুহূর্তে আমারও কানে রয়ে যায় সেই সুর, চন্দনের আবৃত্তি। আমাদের কলেজের যে কোনো অনুষ্ঠানে চন্দনের আবৃত্তি একটা আকর্ষণ। তা একটা শেষ, আজকে একটা শেষ আবৃত্তি দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা শেষ করব। আমি ছোট করে দেখি, পুরোটা হয়তো নাও মনে থাকতে পারে, বয়স হলে স্মৃতি ফেল করে, তবু চেষ্টা করছি। তোমাকে পেতেই হবে অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একেবারে প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম?
এই জন্য রোজ আমি মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কনকনে শীতে কি প্যাচপেচে বর্ষায় তোমাকে নিয়ে যেত স্কুলে পৌঁছে দিতে, তারপর ভিড় বাঁচাতে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁফিয়ে আবার এসে বসে পড়তো তোমাকে হোম টাচ দেখাতে। এই জন্য আন্টি রাখতাম ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেসব হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে যাস, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে ও পাড়ায় যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব বড় বড় গাড়ি করে বাবা মারা সব ছেলেদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনটায় দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, ঘেমো জামা, ভাঙা মুখ, গোপন টিফিন বাক্স, চোখ কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে। ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে, মাঝে মাঝে রাখবি নিজের কাছে নিয়ে গিয়ে। তার জন্য প্রথম হওয়া চাই, আর তারপরই দরজা খুলে যাবে। 5 5 5 5 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না পাবি, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না পাবি পড়ার কথাই, নোট দি নোট নি, যেতে আসতে কত ছেলে দেখি পার্কে ডাঙ্গুলি খেলছে, কত ছেলে দুষ্টু প্রজাপতি ধরছে। না বাপি, আমি খেলতে যাই না কখনো, আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি, হ্যাঁ একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে, ওর বাবাও বলেছে কাগজে ছবি। না বাপি না, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, আর ব্যাক পেলে কোথায় আছে বাথরুম সাফ করার অ্যাসিড। হ্যাঁ বাপি হ্যাঁ, ও জানি, আর বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। বাহ, যতটুকু খুব মনে ছিল সুন্দর। বললাম জয় গোস্বামীর খুব কবিতা। ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান। আমরা ছোট আকারে পরিবেশন করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। তবে আরেকটা বিষয় না বললেই নয়, এই অনুষ্ঠানের নেপথ্যের যে কারিগর, যার মস্তিষ্ক প্রসূত এবং সব থেকে বড় ভূমিকা নিয়েছেন পর্দার আড়ালে পর্দার পেছনে, তিনি হলেন আমাদের কলেজের সেন্ট্রাল লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক শ্রী সঞ্জীব সিংহ। এবং সঞ্জীব বরাবরই নেপথ্য থেকে কাজ করতে পছন্দ একদম করে। একদম ঠিক তাই। ও বরাবরই, ও কখনো লাইট চায় না, কিন্তু ওর নেপথ্য থেকে যে ইনোভেটিভ আইডিয়াগুলো ওর মধ্যেই আসে, এবং তার মাধ্যমে আমরা আজকে যতটুকু পেরেছি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি সোসাইটিকে। আমাদের বন্ধু সঞ্জীব আগামী দিনে আরো এই ধরনের অনেক কিছু নিয়ে আসবে। আমাকে দিয়ে শুরুয়াত হলো, এই জন্য সঞ্জীবকে আবার একটা স্পেশাল ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো। এবং সঞ্জীবকে একটু ডেকে নিচ্ছি এই 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 তাগিদে। এই সঞ্জীব আসো, তোমাকে একটু ডেকে নিচ্ছি। জাস্ট কাজ করছে না? হ্যাঁ, তো এই আজকের এই প্রোগ্রামের কারিগর একটা প্রারম্ভিক পর্যায়ে ছিল যে আমাদের মধ্যে যারা রয়েছেন সরাসরি ছাত্রদের সাথে শিক্ষকতার সঙ্গে জড়িত, তাদের অনেক কথাই আমরা ক্লাসে শুনি, কিন্তু কিছু কথা যারা ক্লাসে আসে না, বা আমাদেরও অনেক পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তারাও জানতে চায়। তা আমি ভাবছি যে যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার একটা স্টেপ ফরওয়ার্ড হচ্ছে সব দিক থেকে, তা আমরা যদি আগামী দিনে বা এখন থেকেই কিছু কিছু লেকচার, কিছু আমাদের জ্ঞান যদি আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যারা আপনারা দূরে আছেন বা তোমরা যারা ছাত্ররা আছো কলেজে বা কলেজের বাইরে, তারাও কিছুটা জানতে পারবে। এই উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানের আজকের এই উদ্যোগ। আশা করি আগামী দিনে আরও ভালো সিস্টেমের মাধ্যমে, ভালো ব্যবস্থার মাধ্যমে আরও এগিয়ে নিব প্রোগ্রামটাকে। আপনারা যদি সাথে থাকেন আমরা আরও অবশ্যই আমরা ছাত্রছাত্রীদের জন্য এই কাজটা করতেই থাকবো। আজকের আর আমাদের এই ট্রায়াল বন্ধন চিরকাল আপনারা দেখেছেন, সেটা ঠিক আছে। আমাদের এই স্পন্টেনিয়াস প্রোগ্রাম এর ইন্টারভিউয়ার ডক্টর স্বপন ভৌমিক, ইতিহাস বিভাগের অধ্যক্ষ এবং প্রধান, সাথে রয়েছেন বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর চন্দন খান। দুজনেই আমার খুবই ভালো বন্ধু এবং এদের নিয়ে আমি অনেক কাজ করতে চাই। বেশ, আমরা সঙ্গে আছি, ভালো থাকুন আপনারাও সবাই। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে